সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যখনই উত্তপ্ত হয়েছে তখনই আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত লক্ষ্যবস্তু নিয়ে নানা জল্পনা কল্পনা সামনে এসেছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব সেই বাস্তবতারই এক দীর্ঘস্থায়ী অধ্যায়। সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের সরাসরি ও পরোক্ষ সংঘাত, ছায়াযুদ্ধ, সাইবার আক্রমণ, প্রক্সি সংঘর্ষ এবং কূটনৈতিক বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাব্য পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের চিত্র নিয়েও বিশ্লেষণ শুরু হয়েছে। যদি ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করে তবে কোন কোন খাতে আঘাত আসতে পারে এ প্রশ্ন এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ইরানের লিডারশিপ স্ট্রাকচারের হেডকোয়ার্টার, জ্বালানি অবকাঠামো, রিফাইনারি, বন্দর ও রপ্তানি পথকে কেন্দ্র করে যে ধারণা তৈরি হয়েছে তা কেবল সামরিক লক্ষ্য নয়, বরং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক হিসাব নিকাশের অংশ হিসেবেই দেখা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরানের রাষ্ট্রীয় কাঠামো দ্বিস্তরীয়। একদিকে নির্বাচিত সরকার, অন্যদিকে সর্বোচ্চ নেতা ও বিপ্লবী কাঠামো। সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনি শুধু ধর্মীয় বা প্রতীকী প্রধান নন, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং কৌশলগত নীতি নির্ধারক। পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি রাষ্ট্রের নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং অর্থনীতির বড় অংশের নিয়ন্ত্রণ করে। এই কাঠামোর সামরিক ও প্রশাসনিক হেডকোয়ার্টারগুলো তেহরান সহ বিভিন্ন কৌশলগত শহরে বিস্তৃত রয়েছে। সম্ভাব্য আঘাত যদি লিডারশিপ স্ট্রাকচারের কেন্দ্রগুলোর দিকে যায় তবে সেটি শুধু ব্যক্তিগত লক্ষ্যভেদ নয়, বরং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেঙে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হবে। সামরিক কৌশলে এটিকে ডিসপারশন অব ডিসিশন মেকিং সেন্টার বলা হয়, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পঙ্গু করে দেয়া। তবে বাস্তবতা হল ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত বিকেন্দ্রীভূত ও স্তরবিন্যাসযুক্ত। আইআরজিসির আলাদা চেইন অব কমান্ড আছে, নিয়মিত সেনাবাহিনীর আলাদা কাঠামো রয়েছে, আর বেসামরিক প্রশাসন আবার অন্য চ্যানেলে চলে। ফলে এক বা একাধিক হেডকোয়ার্টার ধ্বংস হলেও পুরো ব্যবস্থাকে তাৎক্ষণিকভাবে ভেঙে দেয়া কঠিন। তবুও প্রতীকী ও মনস্তাত্ত্বিক প্রভাব বিপুল হতে পারে। নেতৃত্বের নিরাপত্তা প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হলে ভেতরে অস্থিরতা বাড়তে পারে, আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়াতে পারে এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। দ্বিতীয় সম্ভাব্য লক্ষ্য জ্বালানি অবকাঠামো। ইরান ওপেকের অন্যতম প্রধান সদস্য, আর তার অর্থনীতির মূল ভিত্তি তেল ও গ্যাস। দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ঘেঁষে থাকা রিফাইনারি, টার্মিনাল ও রপ্তানি বন্দরগুলো দেশের রাজস্বের প্রাণকেন্দ্র। বিশেষ করে খারক দ্বীপের টার্মিনাল দীর্ঘদিন ধরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। যদি ব্যাপক বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় রিফাইনারি অচল হয়ে যায় তবে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের সংকট দেখা দেবে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন সব খাতেই অচলাবস্থা তৈরি হতে পারে। একই সঙ্গে বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যা সরাসরি বৈদেশিক মুদ্রায় আঘাত হানবে। এই প্রেক্ষাপটে আরেকটি কৌশলগত মাত্রা হল চীনের তেল সরবরাহ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানি তেলের বড় ক্রেতা হিসেবে বিবেচিত। বেইজিংয়ের সঙ্গে তেহরানের দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি রয়েছে, যার আওতায় জ্বালানি অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে ইরান যদি আঞ্চলিকভাবে হোস্টাইল রেজিম হিসেবেই টিকে থাকে তবে অন্তত তার অর্থনৈতিক লাইফলাইন কেটে দেয়া, বিশেষ করে চীনের দিকে তেল প্রবাহ বন্ধ করা একটি কৌশলগত লক্ষ্য হতে পারে। কারণ চীন ইরানের অর্থনৈতিক বেঁচে থাকার বড় সহায়ক, আর একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী। ফলে ইরানের জ্বালানি রপ্তানিতে আঘাত মানে কেবল তেহরানকে নয়, বেইজিংকেও বার্তা দেয়া। কিন্তু এমন হামলার প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। ইরান অতীতে বহুবার হুমকি দিয়েছে যে অস্তিত্ব সংকটে পড়লে তারা এই জলপথ বন্ধ করে দিতে পারে। বাস্তবে পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও সামরিক উত্তেজনা বা নৌ সংঘর্ষ ঘটলে শিপিং ইন্স্যুরেন্স খরচ বেড়ে যাবে, তেলের দাম লাফিয়ে উঠবে, বৈশ্বিক বাজারে অস্থিরতা ছড়াবে। ফলে ইরানের জ্বালানি অবকাঠামোয় আঘাত মানে শুধু একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করা নয়,
বরং বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা। ইসরায়েলের কৌশলগত চিন্তায় প্রিএম্পটিভ বা আগাম আঘাতের ধারণা নতুন নয়। 1981 সালে ইরাকের ওরিসাক রিঅ্যাক্টরে হামলা কিংবা সিরিয়ায় আল কিবার স্থাপনায় বিমান হামলার নজির রয়েছে। তবে ইরান ভৌগোলিকভাবে বড়, সামরিকভাবে শক্তিশালী এবং প্রক্সি নেটওয়ার্কের সমৃদ্ধ। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথি, এই নেটওয়ার্কগুলো পাল্টা আঘাত হানতে সক্ষম। ফলে ইরানের ভেতরে সরাসরি হামলা মানে আঞ্চলিক বহুমুখী সংঘাতের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিশেষ করে পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার পর। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি একাধিকবার ইরানি তেল বিক্রির উপর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু সরাসরি সামরিক হামলা অন্য মাত্রার সিদ্ধান্ত। ইরানের রিফাইনারি বা বন্দর ধ্বংস হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে তা মার্কিন অর্থনীতিতেও প্রভাব ফেলবে। একই সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোর নিরাপত্তার ঝুঁকি বাড়বে। ইরানের অর্থনীতিকে পঙ্গু করার কৌশল মূলত ম্যাক্সিমাম প্রেশার নীতির সামরিক সংস্করণ হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং অবরোধ, প্রযুক্তি আমদানিতে বাধা, এসবের সঙ্গে যদি অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ যুক্ত হয় তবে রাষ্ট্রীয় সক্ষমতা দ্রুত কমে যেতে পারে। কিন্তু ইতিহাস বলছে অবরুদ্ধ অর্থনীতি অনেক সময় বিকল্প পথ খুঁজে নেয়। ইরান কালোবাজারের নেটওয়ার্ক, তৃতীয় দেশের মাধ্যমে রপ্তানি, জাহাজের পরিচয় গোপন রাখা, এসব কৌশল ব্যবহার করছে। ফলে পুরোপুরি শূন্যে নামিয়ে আনা সহজ নয়। আরেকটি বিবেচ্য বিষয় হল অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া। বাহ্যিক আক্রমণ অনেক সময় ভেতরের বিভাজনকে সাময়িকভাবে স্তিমিত করে জাতীয়তাবাদী সংহতি জোরদার করে। ইরানে বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিদেশি হামলার মুখে জনগণের বড় অংশ শাসক গোষ্ঠীর পক্ষে অবস্থান নিতে পারে। এতে কাঙ্ক্ষিত রেজিম চেঞ্জ তো দূরের কথা, উল্টো শক্ত অবস্থান তৈরি হতে পারে। চীনের দৃষ্টিকোণও বিশ্লেষণযোগ্য। বেইজিং তার জ্বালানি সরবরাহ বৈচিত্র্যময় করতে চায়, তবে মধ্যপ্রাচ্য তার জন্য গুরুত্বপূর্ণ। ইরান যদি দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে থাকে তবে সেখানে অস্থিরতা, চীনা বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল প্রবাহে সামরিকভাবে বাধা দেয় তবে তা বৃহত্তর যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে যেতে পারে। ফলে একটি আঞ্চলিক হামলা বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য টার্গেট লিডারশিপ হেডকোয়ার্টার, আইআরজিসির কমান্ড সেন্টার, রিফাইনারি বন্দর, রপ্তানি টার্মিনাল, এসব কেবল সামরিক অবকাঠামো নয়, বরং ইরানের রাষ্ট্রীয় অস্তিত্বের স্তম্ভ। এগুলোতে আঘাত মানে অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা। কিন্তু এমন পদক্ষেপের ফলাফল সরল রৈখিক হবে না, বরং তা বহুমাত্রিক প্রতিক্রিয়াকে ডেকে আনবে। আঞ্চলিক যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকট, শক্তিধর রাষ্ট্রগুলোর সরাসরি মুখোমুখি অবস্থান এবং দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা। অতএব ইরানের সম্ভাব্য টার্গেট নিয়ে আলোচনা কেবল সামরিক কল্পনা নয়, এটি অর্থনীতি, ভূরাজনীতি, শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক বাজারের সমীকরণের সঙ্গে গভীরভাবে যুক্ত। যে কোনো পক্ষের সিদ্ধান্তই কেবল এক দেশের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং তার ঢেউ ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। সেই কারণেই এই প্রশ্নের উত্তর শুধু কোথায় আঘাত নয়, বরং তার পরিণতি কতদূর পর্যন্ত গড়াতে পারে সেটি মূল বিশ্লেষণের বিষয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।